দর্শক, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাহলে আমাদেরকে অবশ্যই খাল খনন করতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খাল খনন আমাদেরকে আরেকটি কারণে করতে হবে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, এখন নলকূপের জন্য বোরিং করি না কেন, আমাদেরকে অনেক ভেতরে যেতে হয়। অর্থাৎ সারফেস ওয়াটার এত পরিমাণ আমরা ব্যবহার করেছি যে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটারও ব্যবহার করতে করতে আমাদের ওয়াটার লেভেল অনেক নিচে চলে গিয়েছে। আমরা যদি এই ওয়াটারটাকে রিচার্জ না করি, তাহলে আমাদেরকে আগামী কয়েক বছর পরে ভীষণ বিপদে পড়তে হবে। খাল খনন হচ্ছে এটির অন্যতম আরেকটি কারণ। আমাদের একটি প্রবলেম আছে, আর্সেনিক প্রবলেম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক প্রবলেম আছে। আপনি যত আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেনে তুলবেন, আর্সেনিক আস্তে আস্তে উপরে আসতে শুরু করবে। আপনি যত ওয়াটার রিচার্জ করবেন, আস্তে আস্তে আর্সেনিকটা ডাইলিউট হতে লাগবে, নিচে চলে যেতে লাগবে। কাজেই বিভিন্ন বিষয়ে যদি আমরা বিবেচনা করি, সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন অনেক সময় যখন ঢাকা থেকে একটু বাইরে টেরে যান, আপনারা বাই রোড যান, আপনারা খেয়াল করে দেখবেন রাস্তার দুই ধারে কম বেশি যেই গাছগুলো থাকে, দেখবেন গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে। এই নেতিয়ে পড়ার আরেকটা কারণ হচ্ছে ওই এলাকায় যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে এত নিচে চলে গিয়েছে যে গাছগুলো তার শিকড় আর নিচে পাঠাতে পারে না, এত নিচে চলে গিয়েছে। কাজে আমাদের এই প্রকৃতিকেও যদি আমাদের ঠিক করতে হয়, ধীরে ধীরে যদি আবার একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের ক্যানেল ডিগিং করা অত্যন্ত প্রয়োজন। আমাদের পরিকল্পনার মধ্যে একটি রয়েছে বরেন্দ্র প্রকল্প পুনর্চালুকরণ করা। এই বরেন্দ্র প্রকল্প সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে। এটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওইদিকে শুরু হয়েছিল এবং এটির বিস্তার মোটামুটি ঠাকুরগাঁ, পঞ্চগড় পর্যন্ত। এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরে আমাদের পুরো উত্তরাঞ্চলের কৃষির উৎপাদনই একদম পাল্টে গিয়েছিল। এই প্রকল্পটি মোটামুটিভাবে এখন অলমোস্ট মৃত পায়। আমরা চাই এই প্রকল্পটিকে আবার চালু করার জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের এই কৃষি এবং খাদ্যের মধ্যে আপনি যদি খেয়াল করেন, ডান দিকে একটি আছে জলবায়ু ঝুঁকি মোকাবেলা। জলবায়ু ঝুঁকি মোকাবেলা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ঝুঁকিটা আমাদের জন্য অত্যন্ত রিস্কি একটা ঝুঁকি। আমরা যদি দেখি আমাদের দক্ষিণাঞ্চল যেভাবে গাছপালা মরে যাচ্ছে, দক্ষিণাঞ্চলে যেভাবে নদী নালা শুকিয়ে যাচ্ছে, যেভাবে সমুদ্রের পানি উপরে উঠে আসছে, আমরা যদি দেখি আমাদের সারা বাংলাদেশে কিভাবে ফরেস্টেশন ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে ইমিডিয়েট এই কাজটিতে হাত দিতে হবে। এবং আমরা ঠিক করেছি 5 বছরে আমরা চেষ্টা করব, 5 বছরে আমরা চেষ্টা করব, যদিও খুব অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, তারপরে আমাদের পরিকল্পনা আছে এবং 5 বছরে আমরা চেষ্টা করছি প্রায় 50 কোটির কাছাকাছি বৃক্ষ রোপণ করার জন্য। এরই ভিতরে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা মোটামুটিভাবে কাজ করেছেন যে কোন এলাকার কোন বৃক্ষটা ভালো হবে, সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। কাজেই টেকনাফে যেই বৃক্ষটা হবে, তেঁতুলিয়াতেও সেটা হতে পারে, কিন্তু অত ভালো হবে না, কারণ ওখানকার সয়েল ইজ ডিফারেন্ট, ক্লাইমেট আবহাওয়া কিছুটা ডিফারেন্ট। সেই জন্য আমরা সেভাবেই চিন্তা ভাবনা করেছি। এবং আরেকটি জিনিস করেছি, এখন যেটা মডার্ন যুগে করা যায়, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি কোনো জায়গায় যদি 500 গাছ লাগান, আপনি যদি 500 গাছের চারা ওখানে রোপণ করতে চান, ওখানে 500 চারা রোপণ হলো কি হলো না, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে কিন্তু ওটা ঘরে বসেই আপনি দেখতে পারবেন, মনিটর করতে পারবেন। সেজন্য এই সুবিধাটাও আমাদের আছে। তো আমাদেরকে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদেরকে জলবায়ুর উপযোগী যেই গাছগুলো আছে সেগুলো লাগাতে হবে, সেগুলো রোপণ করতে হবে। যেমন আমরা যদি ঢাকা শহরে, এই বোধহয় গত পরশুদিনও আমরা কোনো একটা নিউজে আমি দেখলাম যে ঢাকা শহর বোধহয় পলিউশনে আবার বোধহয় কয়েকটার মধ্যে প্রথম বা দ্বিতীয় তৃতীয় এরকম হয়েছে। কাজেই এই ঢাকা শহরের এয়ারকেও যদি ফিল্টার করতে হয়, আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে যে নিম গাছ সাধারণত অন্য নর্মাল গাছের থেকে 3 গুণ বেশি অক্সিজেন প্রডিউস করে। কাজে আমরা যদি নিম গাছ প্রচুর পরিমাণে ঢাকা শহরে লাগাতে সক্ষম হই, রোপণ করতে সক্ষম হই, তাহলে আমরা কিছুটা হলেও আমাদের ঢাকা শহরের বাতাসকে আমরা ফিল্টার করতে পারবো। অবশ্যই এর বাইরে আমাদেরকে অনেকগুলো স্টেপ গ্রহণ করতে হবে, যেমন ডিজেল ইঞ্জিনের ব্যবহার কমিয়ে আনতে হবে, ফসিল ফুয়েল যেগুলোতে ব্যবহার হয় সেগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে, আমাদেরকে ইলেকট্রিক ভেহিকলকে মোর এনকারেজ করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের কৃষিতে একটি বিরাট বড় সমস্যা আছে, সেটি হচ্ছে কৃষক এবং বাজারের সরাসরি যে সংযোগটা, এটা বিভিন্ন কারণে আমাদের পক্ষে হয়তো গড়ে তোলা সম্ভব হয়নি। আমাদের পরিকল্পনা আছে যে কিভাবে কৃষক
এবং বাজারকে আমরা সরাসরি সম্পৃক্ত করতে পারি, অর্থাৎ মিডলম্যানের যে প্রকৃতি আছে সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং একই সাথে ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে কমিয়ে আনা যায়, এই বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সো দ্যাট তাহলে কৃষিজাত উৎপন্ন যে দ্রব্যগুলো সেগুলোর দামটা আমরা কমিয়ে আনতে পারবো। সেটাকে দাম যদি আমরা কমিয়ে আনতে পারি তা আমরা মানুষের কাছে কম মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। আমাদের আরেকটি বড় পরিকল্পনা আছে বা বড় সমস্যা আছে, সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফল ফলাদি শাক সবজি এগুলো উৎপাদিত হচ্ছে, কিন্তু আমাদের কৃষকরা কোনো শাক সবজি ফল ফলাদি হয়তো 7 দিন 15 দিন বা 1 মাসের জন্য এটাকে রেফ্রিজারেট করতে হবে, কিন্তু সেই রেফ্রিজারেট করার সিস্টেমটা আমাদের এখানে নেই, এবং যেটাকে হিমাগার বা কোল্ড স্টোরেজ বলে। আমরা এর মধ্যে কাজ করেছি যে কোথায় কোথায় আমাদের কি কি উৎপাদিত হয়, কোথায় কোথায় কিভাবে, যেমন আমাদের চাঁপাই নবাবগঞ্জে বা রাজশাহীতে প্রচুর পরিমাণে আম হয়, আমটাকে কিভাবে প্রিজার্ভ করা সম্ভব হতে পারে সেইভাবে আমরা সেখানে হিমাগারটা তো করে তুলব। যেখানে আমাদের টমেটো হচ্ছে, সেই সিলেট অঞ্চল ধরে যে বিভিন্ন জায়গায় আমাদের টমেটো হচ্ছে, এই টমেটোগুলো আমরা একসময় দেখি যে কৃষকরা ফেলে দেয় বা গরু ছাগল খায়, কারণ সে প্রপার দাম পাচ্ছে না, কারণ একটা সার্টেন টাইমের পরে সে যে ওটাকে রেফ্রিজারেট করবে সেই অবস্থাটা নেই। কাজে এই সবগুলো জিনিসকে আমরা মার্ক করেছি এবং ধীরে ধীরে আমরা এই হিমাগার সিস্টেম বা রেফ্রিজারেট সিস্টেমটাকে আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব কর্মসংস্থান ও যুব উন্নয়নটি দেখার জন্য। কর্মসংস্থান এবং যুব উন্নয়ন, আমাদের প্রায় 27 লক্ষ বেকার আছে, এর মধ্যে 9 লক্ষ হচ্ছে আমাদের শিক্ষিত বেকার। প্রতি বছর বেকারের সংখ্যা বাড়ছে বই কমছে না। আমরা যদি আমাদের ডেমোগ্রাফি দেখি, পপুলেশন ডেমোগ্রাফিটা দেখি যে 15-20 বছর থেকে আমাদের 60-62 বছর পর্যন্ত, তাহলে এটির সুবিধা আমরা পাবো 2040 সাল পর্যন্ত। অর্থাৎ আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে, এদেরকে যদি আমরা আগামী 40 সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা আমাদের অর্থনীতির যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো না। অর্থনৈতিক যে সমৃদ্ধি আছে সেই সমৃদ্ধিটাকে আমরা কাজে লাগাতে পারবো না। সেজন্য আমাদেরকে যে কোনোভাবেই হোক আমাদেরকে সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করতে হবে কিভাবে আমরা এত বিপুল সংখ্যক, অর্থাৎ 15-20 বছর থেকে 60-62 বছর পর্যন্ত, যে অর্থাৎ 2040 সালের মধ্যে আমরা আমাদের যুব বলতে যেই শ্রেণীটা আছে, তরুণ বলতে যেই শ্রেণীটা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। দর্শক, আমরা বিএনপি নির্বাচনী ইশতেহারের অংশ বিশেষ দেখছিলাম।